কি 30 মিনিট। মিমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কাল তো পৌরনীতি ক্লাস হয় নাই। হয়নি? আমি ছিলাম না। মিমি, হুম। তোমার ফোন নাম্বারটা দেবা কি একটু? তোমারটাই বলো, আমি লিখে রাখি। 017 তারপর 50 50 25
আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো। আজকে স্টুডেন্ট কম নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গতদিনে ক্লাস করেছিল এরকম সবাই আছো? জি স্যার। কতদিন কি পড়াইছিলাম মনে আছে? নৈবেত্তিক ছিল। না, নৈর্ব্যক্তিক পড়াইছিলাম তার আগের সপ্তাহে। গত সপ্তাহে পড়াইছিলাম সম্ভবত সমাজবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে। আচ্ছা, যাই হোক, আমি একটু আজকে আরেকবার একটু স্ক্রিন শেয়ার করি, দেখি ক্লাসটাকে আরেকবার করানো যায় কিনা। ঠিক আছে? ওকে স্যার। ওকে। মিমি, হ্যাঁ তারপর তুলো 39 হ্যাঁ দেখছি তো, উঠাইছি। 95। হুম। আচ্ছা, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাসটা একটু খেয়াল করো। কতদিনে সম্ভবত এটা একটু হয়েছিল, জি আজকে স্যার। এটা শেষ করে দিব। স্যার হ্যাঁ, বলো। স্যার বলছিলাম কি স্যার পরীক্ষা হবে ডিসেম্বরে, সেটা কবে? এটা তোমরা গুগল ক্লাসরুমে একটু খেয়াল করবা। গুগল ক্লাসরুমে আমরা এটা নোটিশ দিয়ে দিব। আর তাছাড়া আমাদের ক্লাসের সাথে সম্পৃক্ত থাকলে আমরা জানাই দেব। এখনো ফিক্সড ক্লাস মানে পরীক্ষার টাইম ঠিক হয়নি। ও হইলে আচ্ছা তোমরা স্যার। অবশ্যই গুগল। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়াবো। মানে বিষয়টা হচ্ছে সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। অধ্যায় 2-তে এটা আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমরা যেটা যেটা শিখবো দেখো। প্রথমত হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ বর্ণনা করতে পারবে, আর সমাজ বিজ্ঞানে ব্যবহৃত গবেষণা পদ্ধতিগুলো ব্যাখ্যা করতে পারবে। আমরা প্রথমে তো হচ্ছে দেখে নেই যেটা তোমাদেরকে এর আগে মানে দেখানো হয়েছিল অবশ্য। আমরা প্রথম প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি কি? জি। এইটা পড়ানো হয়েছিল, কারো কি মুখস্থ আছে? কেউ কি বলতে পারবা? আচ্ছা, ওকে। এখানে 3টা সংজ্ঞা দেয়া আছে। একটা হচ্ছে বিজ্ঞানী যে নিয়ম নীতি অবলম্বন করে কাজ করেন তা বৈজ্ঞানিক পদ্ধতি। বিজ্ঞানী যে নিয়ম নীতি অবলম্বন করে কাজ করেন তাকে কি বলা হয়? বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের অস্তিত্ব ও চালিকা শক্তি। বৈজ্ঞানিক পদ্ধতি হলো
তথ্যরাজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ। মানে ধারাবাহিক পর্যবেক্ষণ বলতে এটা বোঝাচ্ছে যে একটার পর একটা সিরিয়াল অনুসারে আসবে। এবং শ্রেণীকরণ, পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ, এটাই বলছে ল্যান্ডবার্গ। পরের সংজ্ঞাটা বলছে বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে পৃথক বা স্বতন্ত্র নিয়মে পদ্ধতিসমূহ ব্যবহার করে দক্ষতা সহকারে উপাত্ত বা জ্ঞান অর্জন করা হয়। আমরা এই সংজ্ঞাগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সংজ্ঞা ভালো করে পড়ে নিব। তোমরা একটু এখান থেকে একটা স্ক্রিনশট দাও আর এটাকে পড়ার চেষ্টা করবে। বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা নেক্সট। প্রশ্নটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির স্তর সমূহ। বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি স্তর রয়েছে এটা আমাদের জানতে হবে। তোমাদের বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো বলতে যেটা বোঝায়, বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে যে কোনো জিনিস গবেষণা করার জন্য 6টা স্তর পার করতে হয়। 6টা স্তর আমরা একটু দেখে দিই। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম স্তর, গতদিনে যদি ক্লাস করে থাকো তাহলে হয়তো বলতে পারবা বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম স্তর কি ছিল, মনে আছে? জি স্যার। হ্যাঁ, একটু মেনশন করো তো, প্রথম স্তরটার নাম কি ছিল? সমস্যা নির্বাচন। গুড। আমরা বলেছিলাম যে বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতিতে যে কোনো বিষয় গবেষণা করতে হলে প্রথমে যেটা লাগবে যে সমস্যা নির্বাচন। প্রথম স্তরের নাম ছিল সমস্যা নির্বাচন। আচ্ছা, হ্যাঁ, সমস্যা নির্বাচন। এই পর্যায়ে গবেষক সমাজবিজ্ঞানের আওতায় পড়ে, মানে গবেষক কি করবে, সমাজবিজ্ঞানের আওতায় পড়ে এমন একটি বিষয়কে গবেষণার জন্য নির্বাচন করবে। ঠিক আছে? জি স্যার। যারা গতদিন ক্লাস করো নাই তারা আজকে ঠিক করে নাও যে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে সমস্যা যে নির্বাচন। প্রথম সমস্যা নির্বাচন। আর এই ধাপে যে কাজটা করতে হয় যে গবেষক কি করবে, সমাজ বিজ্ঞানের আওতায় পড়ে এমন একটি বিষয়কে গবেষণার জন্য নির্বাচন করবেন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। দ্বিতীয় ধাপ হচ্ছে পর্যবেক্ষণ ও তথ্য সংরক্ষণ। দ্বিতীয় ধাপের নাম হচ্ছে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। সংগ্রহ। গবেষকের দ্বিতীয় কাজ হচ্ছে যে বিষয়টি নিবিড়ভাবে দেখা এবং সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এখন কথা হচ্ছে যে যে কোনো বিষয় গবেষণা করতে হলে তাকে আগে ভালো করে তো দেখতে হবে, এবং সেটা দেখার নামই হচ্ছে পর্যবেক্ষণ। এবং পর্যবেক্ষণ শুধু করলেই হবে না, যে জিনিসটা পর্যবেক্ষণ করলা সেটা তোমার লিখে রাখতে হবে, নাহলে তো মনে থাকবে না। জি স্যার। এই যে তথ্যগুলো সংগ্রহ করা হলো সেটাকে বলা হচ্ছে তথ্য সংগ্রহ। তাহলে প্রথম ধাপ আমরা পাইলাম সমস্যা, দ্বিতীয় হচ্ছে পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ। প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্বাচন, আর দ্বিতীয় ধাপ হচ্ছে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। এবার তৃতীয় ধাপে দেখো তথ্যের শ্রেণীবিন্যাস। তৃতীয় ধাপে রয়েছে হচ্ছে তথ্যের শ্রেণীবিন্যাস। হ্যাঁ, এখানে গবেষণার তৃতীয় স্তরে গবেষক সংগৃহীত তথ্যগুলিকে শ্রেণীবিন্যাস করবেন। যে তথ্যগুলো সংগ্রহ করা হয়ে থাকে সেই সংগৃহীত তথ্যগুলোকে তিনি কি করবেন, শ্রেণীবিন্যাস করবেন। এর কারণ হলো যে আমি যে তথ্য সংগ্রহ করলাম এই তথ্যগুলো কোনটা কোন ধাপে পড়বে সেটা তো একটা বন্টন করা দরকার। এই বন্টন করাটাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। ঠিক আছে? জি স্যার।
আচ্ছা, এরপরে হচ্ছে 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপটা কি? কল্পনা প্রণয়ন। কল্পনা প্রণয়ন। তথ্যকে শ্রেণীবিন্যাস করা হলো। এবার পরের ধাপে বলা হচ্ছে যে কল্পনা প্রণয়ন, সততা। অর্থাৎ হ্যাঁ, যে তথ্যটা আসলে মানে কল্পনা প্রণয়ন বলতে আসলে তথ্যটা যখন আমরা শ্রেণীবিন্যাস করলাম, এখন আমাদের তো একটা সিদ্ধান্ত দিতে হবে যে কি কাজ করলে এটা মানে ভালো হবে বা মন্দ হবে, মানে কোনটা কি কি সমস্যা, সেটা নিয়ে একটা মনে মনে কল্পনা করতে হবে যে এই কাজগুলো করলে হয়তোবা এই সমস্যার সমাধান করা যাবে। এরপরে দেখো 5 নাম্বার ধাপ। 5 নাম্বার ধাপে কি বলছে? যথাযথ যাচাই। সত্যতা ও যথার্থতা যাচাই। তার মানে আমি যে কল্পনা প্রণয়ন করলাম সেটা কতটুকু সত্য সেটা যাচাই করতে হবে পরের ধাপে, তাই না? এবং সর্বশেষ ধাপের নাম কি? সর্বশেষ ধাপ ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী। তাহলে সামাজিক গবেষণার শেষ ধাপটা হচ্ছে ভবিষ্যৎবাণী। মানে শেষ ধাপে কি করা হয়, যে একটা ভবিষ্যৎবাণী দেওয়া হয় যে এভাবে যদি কাজ করা হয় তাহলে এই বিষয়টা এরকম দাঁড়াবে। হ্যাঁ, তাহলে এখন আমরা মোটামুটি পয়েন্ট গুলো মনে রাখলে সেই সম্পর্কে দুই কথা লিখতেই পারবো। তাহলে একটু আমার সাথে সাথে একটু রিমাইন্ড করো তো দেখি, প্রথম ধাপের নাম কি ছিল? সমস্যা নির্বাচন। হ্যাঁ, সবাই একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করো এবং বলার চেষ্টা করো, সমস্যা দেখো নির্বাচন। মুখস্থ হয়ে যাবে। 2 নাম্বার ধাপ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। 3 নাম্বার ধাপ তথ্য শ্রেণীবিন্যাস। তথ্যের শ্রেণীবিন্যাস। আচ্ছা, ওকে। 4 নাম্বার ধাপ কল্পনা প্রণয়ন। 5 নাম্বার ধাপ সততা ও যথার্থ যাচাই। এবং ভবিষ্যৎবাণী। 6 নাম্বার ধাপ ভবিষ্যৎবাণী। আচ্ছা, ঠিক আছে, এটা এখন এখানে ছিল তো এখন থাকলো না, দেখি বলো তো দেখি এবার 1 নাম্বার ধাপ কি ছিল? সমস্যা নির্বাচন। 2 নাম্বার পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। 3 নাম্বার শ্রেণীবিন্যাস। তথ্যের শ্রেণীবিন্যাস। 4 নাম্বার কল্পনা প্রণয়ন। কল্পনা প্রণয়ন। 5 নাম্বার যথাযথ যাচাই। সত্যতা ও যথার্থতা যাচাই। 6 নাম্বার ভবিষ্যৎবাণী। তার মানে তোমরা আশা করতে পারি যে তোমাদের মানে ধাপগুলো হয়ে গেছে, 6টা ধাপ, তাই না? হ্যাঁ স্যার। ওকে, তো একটু এটা দেখার চেষ্টা করবা, যেহেতু এটা পরীক্ষাতে খুব বেশি থাকে, এটা মনে রাখার চেষ্টা করবে একটু। এখান থেকে এমসিকিউ তে কিন্তু এরকম করে আসে যে গবেষণা পদ্ধতির, বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতির 6ষ্ঠ ধাপের নাম কি? ভবিষ্যৎবাণী। এমসিকিউ প্রশ্ন, ভবিষ্যৎবাণী। প্রথম ধাপটা কোনটি? সমস্যা নির্বাচন। তৃতীয় ধাপ নির্বাচন। তৃতীয় ধাপ তথ্যের শ্রেণীবিন্যাস। গুড, মানে এই টাইপের কোশ্চেন আসে এমসিকিউ তে, আর বড় প্রশ্ন আসলে তো ওই যে লিখিতটাই আসে। তো আশা করছি তোমরা পারবা নাকি? আচ্ছা, এখন আমরা যে গবেষণা পদ্ধতি শিখলাম, এইটা তো হলো এক ধরনের গবেষণা পদ্ধতি। এই গবেষণা পদ্ধতি বা মেথড এটা বেশ কয়েক টাইপের হতে পারে। আমরা এখানে একটু কয়েকটা পদ্ধতির নাম দেখে নিব। দেখো, এখানে কয়েকটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে, দেখো, দার্শনিক পদ্ধতি। পদ্ধতিটার কি নাম কি? দার্শনিক পদ্ধতি। আচ্ছা, দার্শনিক পদ্ধতি এটা আসলে কি বলে? মানে বিভিন্ন দার্শনিক ছিল না আগে, এটা পুরাতন ইতিহাস থেকে যেগুলো আমরা পাই, যে বিভিন্ন প্রকার দার্শনিক তাদের যে মতামত দিয়েছেন, এই মতামতের ভিত্তিতে যে গবেষণা পদ্ধতি চালানো হয়
তাকে বলা হয় দার্শনিক পদ্ধতি। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঐতিহাসিক পদ্ধতি এইটা আবার কি? মানে বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে না? হ্যাঁ স্যার। ইতিহাস বর্ণনা ভিত্তিতে আচ্ছা, বলতে পারো বগুড়ার ঐতিহাসিক স্থান যেমন কোনটা? মহাস্থানগড়। হ্যাঁ, মহাস্থানগড়। এইরকম আরো বাংলাদেশে অনেকগুলো ঐতিহাসিক স্থান আছে, আছে না? ঐতিহাসিক স্থান আছে। যেমন ঐতিহাসিক স্থান আছে, ঐতিহাসিক কিছু ঘটনাও আছে। যেমন ধরো পলাশীর যুদ্ধ, এটা কি ঐতিহাসিক ঘটনা না? জি স্যার। তারপরে মুক্তিযুদ্ধ, এটা কি ঐতিহাসিক ঘটনা না? হ্যাঁ স্যার। জি স্যার। তার মানে ঐতিহাসিক ঘটনা বা ঐতিহাসিক স্থানের উপর ভিত্তি করে যদি কোনো গবেষণা করা হয়, তাহলে সেটা অবশ্যই ঐতিহাসিক পদ্ধতিতেই করতে হবে। কারণ তুমি যদি এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধর মানে কোনো গবেষণা করতে যাও, তাহলে মুক্তিযুদ্ধকে এখন আর নতুন করে বাঁধাই দেওয়া যাবে না। না? ওই পুরাতন ঘটনাটাই শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে হবে, জি স্যার। তাই না? পলাশীর যুদ্ধ জি। কি আর নতুন করে দেখতে পাবা? দেখা যাবে না। কিন্তু পলাশীর যুদ্ধ কিভাবে হয়েছে, বই পুস্তক, বিভিন্ন ইতিহাস, পত্রিকা, তারপরে বিভিন্ন প্রকার জার্নাল, এগুলো খুঁজে খুঁজে জানতে হবে যে ওটা আসলে কিভাবে কি হয়েছিল। তাছাড়া কি তার কোনো এখন কোনো প্রমাণ আছে, বা ওই টাইমের কোনো মানুষ এখনো বেঁচে আছে? নাই তো। তাহলে এগুলো যে গবেষণা পদ্ধতি করা হবে, এটার নাম হলো ঐতিহাসিক পদ্ধতি। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আছে হচ্ছে তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতিটা আবার কিরকম? যদি যে কোনো দুটো জিনিসের ভিতর তুলনা করা হয়, যেমন ধরো একটা হলো গ্রামের অবস্থান আর একটা হলো শহরের অবস্থান। গ্রামের লোকজন শিক্ষিত বেশি না শহরের লোকজন শিক্ষিত বেশি, বা গ্রামের লোকজনের কালচার কেমন, শহরের লোকজনের কালচার কেমন, এর উপর ভিত্তি করে যদি কোনো গবেষণা চালাতে দেওয়া যায়, তাহলে এই দুটো জিনিসে কি করা লাগবে, যে একটা গ্রামের একটা লোক নেওয়া লাগবে, একটা শহরের লোক নেওয়া লাগবে। এই দুইজনের চাল চলনের মধ্যে কি কি পার্থক্য পরিলক্ষিত হয়, তার মধ্যে কোনটি বেটার, এই দুটো জিনিসের মধ্যে যদি এরকম তুলনা করে কোনো গবেষণা করা হয়, সেটার নাম হচ্ছে তুলনামূলক পদ্ধতি। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। জি স্যার। মানে যে কোনো দুটো জিনিস নিয়ে ওই দুটো জিনিসের মধ্যে একটা তুলনা করা হবে, যে এর কি হচ্ছে আর ওর কি হচ্ছে। এই জন্য কোন দুটো জিনিস যদি বলা হয়, সেটাকে বলা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। এরপরে হচ্ছে কেস স্টাডি, মানে যে কোনো একটা ঘটনা, সেই জিনিসটার উপর মানে প্রত্যক্ষ ভাবে কি করতে হবে, একটু স্টাডি করতে হবে, যেটা কিভাবে ঘটেছে, কি হয়েছে। মানে এটা যে কোনো ধরনের ঘটনা জড়িত, যেটাকে বলা হয়। এই ঘটনার উপর ভিত্তি করে যদি এটা কোনো মানে ইয়া করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে কেস স্টাডি পদ্ধতি। এরপর হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি। আচ্ছা, প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে কোনো মানুষ মানে কোনো বিষয় সম্পর্কে যদি বাস্তবে জানতে চায়, যেমন ধরো উপজাতিদের জীবনধারা, এখন উপজাতিরা কিভাবে জীবন চালায়, তুমি বাইরে থেকে যদি দেখতে চাও, তাহলে পরে তুমি কি করবা, বাইরে থেকে শুধু ওদের দেখা যাবে, কিন্তু বাস্তবে ওদের লাইফস্টাইলটা কেমন, এটা কি সরাসরি বোঝা যাবে না? তখন কি করতে হবে, তাদের সাথে মিশতে হবে। দেখো না, অনেক লোক গবেষণা করতে গিয়ে, তোমরা মনে হয় যে ডিসকভারি চ্যানেল, তারপর হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিতে মাঝে মধ্যে দেখো বিভিন্ন লোকজন, ওই যে ম্যান ভার্সেস ওয়াইল্ড, এরকম বেশ কিছু ইয়া দেখা যায় না? ওরা বনের জীবনটা কেমন হয়, বনের ভিতর কিভাবে থাকতে হয়, অন্য পশুর সাথে কিভাবে সংগ্রাম করতে হয়, তারপরে বিভিন্ন উপজাতীয় লোকজনের সাথে মিশে তাদের লাইফস্টাইল কিরকম, তারা খায় কি, যা খাচ্ছে ও তাই খাচ্ছে, এরকম করে না? হ্যাঁ স্যার, বিয়ার গ্রিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওরা যা যা করে ও তাই তাই করে, ওরা যেভাবে শিকার করে ও সেভাবে শিকার করে, একই খাবারে ওদের সাথে মানে সমগোত্রীয় হয়। আচ্ছা, এই যে তাদের সাথে তাদেরকে গবেষণা করতে গিয়ে তাদের সাথে তার লাইফস্টাইলটা নিজেকেও চালায় নিচ্ছে, এই জিনিসটার নাম হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি। আচ্ছা, ও যতটুকু একটা মানে জাতি সম্পর্কে যতটুকু জানতে পারবে,
আমি একদিন দেখছিলাম যে এই পিঠেতে যে কুমিরের ট্যাটু আঁকাচ্ছে, মানে একটা উপজাতিদের লাইফস্টাইল হচ্ছে ওরা পিঠে কুমিরের ট্যাটু আঁকায়, ও নিজেও দেখি সেটাই করতেছে। তাহলে বলো তো এটা কত বড় কঠিন কাজ, পিঠ কেটে কেটে এরকম করে বানাচ্ছে। তাহলে এই যে অংশগ্রহণ করে তাদের জীবন ধারাটা দেখতেছে, এটার নাম কি? প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ, মানে সেখানে অংশগ্রহণ করে পর্যবেক্ষণ হ্যাঁ করতে হবে। নিশিত বাবু, পরে ফোন দাও। এখন কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আছে হচ্ছে জরিপ পদ্ধতি, মানে যে কোনো ঘটনা, ওই যে কেস স্টাডি পদ্ধতি আর জরিপ পদ্ধতি প্রায় সেম। যে কোনো জিনিস জরিপ করে সেই সম্পর্কে মানে একটু গবেষণা বের করা। যেমন ধরো বাংলাদেশের শিক্ষার হার কমে যাচ্ছে কেন, এই শিক্ষার হার কমে যাচ্ছে কেন, তাহলে পরে কি করা লাগবে, একটু জরিপ করে দেখি। আপনার মানে যে কোনো লোককে জিজ্ঞেস করা হলো আপনার ছেলে মেয়ে কয়টা, পড়াশোনা করে কয়টা, পড়াশোনা বাদ দিল কেন, এই টাইপের সাধারণ জরিপের মাধ্যমে যে পদ্ধতি করা হয় এটাকে বলা হচ্ছে জরিপ পদ্ধতি। বুঝতে পারছো? জি স্যার। আর একটা হচ্ছে নৃতাত্ত্বিক পদ্ধতি, এটা অতটা ইম্পর্টেন্ট না, তারপরে হচ্ছে মানুষের আচার আচরণের উপর ভিত্তি করে একটা পদ্ধতি চালানো হয়, এটাকে বলা হচ্ছে নৃতাত্ত্বিক পদ্ধতি। তাহলে মোটামুটি এখান থেকে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হলো প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। এটা কি পারবা এখন? জি স্যার। ঐতিহাসিক পদ্ধতি, এটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। এখানে একটা জিনিস বাদ পড়েছে, সেটা হচ্ছে নমুনা জরিপ পদ্ধতি। নমুনা জরিপ পদ্ধতিটা তোমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে নমুনা জরিপ কেন বলা হয়েছে, তোমরা হয়তো দেখো যে গার্মেন্টস ফ্যাক্টরিতে মানে হাজার হাজার বা লক্ষ লক্ষ পিস শার্ট বা প্যান্ট পোশাকের অর্ডার দেওয়া হয়। যদি কোনো বায়ার মানে বিদেশিরা কিনতে আসে, তখন ওখান থেকে কি করে সবগুলো কি পোশাক একটা একটা করে চেক করে ওরা নিয়ে যায়, না ওখান থেকে কিছু পোশাক চেক করে? আদৌ কি সবগুলো চেক করা সম্ভব? স্যার। সবগুলো চেক করা সম্ভব না, তাই না? তাহলে কিছু পরিমাণ পোশাককে ওরা কি করে বের করে চেক করে, তার মধ্যে যদি দেখে যে 90% ভালো আছে, তাহলে মনে করে ঠিক আছে। আর যদি দেখে যে না, যেটা টান দিয়েছে তার মধ্যে থেকে প্রায় মনে করো যে কয়েকটা ভুল বেরোইছে এবং ভুলের পরিমাণটা অর্ধেক, তাহলে বলবে যে পুরো পোশাকটাই তাদেরকে ভালো হয়নি, তখন তারা সবগুলো বাদ দিয়ে দিবে। আমি সহজ কথাই বলি, তোমরা হয়তো উদাহরণটাকে একটু জটিল করে নিলা। তোমরা কি তোমাদের আব্বা মাদের মানে বিভিন্ন সময় মাদেরকে ভাত রান্না করতে দেখেছো? আচ্ছা, ভাত রান্না করার সময় মানে ভাতটা স্যার সিদ্ধ রাইস হয়েছে কুকারে কিনা, রান্ধে। এই তো মুশকিল। এখন তো রাইস কুকারে রান্না করে, রাইস কুকারে তার টেস্ট করতে হয় না, ওটা অলরেডি রান্না হয়েই যায়, মানে রেডিমেড, মানে ঠিকঠাক মতো হয়েই আসে। কিন্তু আগের যে ভাত রান্নার প্রসেসটা ছিল জেনারেল পদ্ধতি, ঠিক আছে, পাতিলে যেটা করা হতো। আচ্ছা, এইখানে কি যখন মানে সিদ্ধ হয়েছে কিনা টেস্ট করার জন্য সবগুলো ভাত টিপে দেখে, নাকি ওখান থেকে দুই একটা টিপে দেখে? দুই একটা টিপে দেখে। আচ্ছা, জি দুই স্যার। একটা টিপলে কেমনে বুঝবে যে সম্পূর্ণ ভাত একই রকম হয়েছে? তার মানে কি কিছু ভাত ওখান থেকে টান দিলেই যদি বোঝা যায় যে সেটা সিদ্ধ হয়েছে, তার মানে হচ্ছে সবগুলোই সিদ্ধ হয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা যখন এই ইয়াগুলো করবা, তখন এই রকম টাইপের মানে সবগুলোকে দেখার দরকার নাই, কিছু সংখ্যক জিনিস দেখলে পরেই বোঝা যাবে যে এটাকে আমরা অনেক সময় বলি স্যাম্পল না বা নমুনা। এটাকে বলা হচ্ছে, ইংলিশে বলে স্যাম্পল, বাংলায় হচ্ছে নমুনা। তাহলে কোন গবেষণা পদ্ধতিতে সবগুলো জিনিসকে না দেখে যদি দুই একটা জিনিসকে দেখেই বাকি জিনিসগুলো সম্পর্কে তথ্য পাওয়া যায়, তাহলে এই গবেষণা পদ্ধতির নাম হচ্ছে নমুনা জরিপ পদ্ধতি।
বুঝতে পারছো? জি স্যার। এখন বাংলাদেশের ছেলেমেয়েরা মানে স্কুলগামী কত পার্সেন্ট? এখন যদি তুমি সমগ্র বাংলাদেশ গবেষণা করতে যাও, দেখো তো বাংলাদেশের একটা একটা পরিবারকে ধরে যদি গবেষণা করা যায়, তাহলে তো বছরটা পুরোটাই চলে যাবে তোমার এই সংখ্যাটা বের করতে। কিন্তু আমরা যদি এরকম না করে যে কোনো একটা ডিস্ট্রিক্টকে বা যে কোনো একটা এরিয়াকে ভাগ করে শুধু ওই এরিয়াটার উপর গবেষণা করা শুরু করলাম, সেটাকে আমাদের বাকি মানে সম্পূর্ণ জনসংখ্যার সাথে মানে গুণ করে যদি আমরা দেখি ক্যালকুলেশন করে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব সমগ্র বাংলাদেশ যদি গবেষণা করতে হয়, তাহলে কিন্তু এটা অনেক বড় একটা সংখ্যা এবং অনেক লোক লাগবে, অনেক সময় লাগবে। এটা কিন্তু বিষয়টা কিন্তু খুব জটিল হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে নমুনা জরিপ পদ্ধতির যদি আমরা প্রশ্ন করি যে নমুনা জরিপ পদ্ধতি মানে প্রথম মানে প্রশ্নটাই হয় এরকম, আমি সেটা পরে বলছি। তোমরা একটু এখন একটু সবগুলো জরিপ পদ্ধতিটা একবার একটু মনে মনে দেখে নাও, আর আমি একটু পরে একটু যদি বলি তোমরা এর মধ্যে থেকে বলবা যে কোন পদ্ধতির মধ্যে সেটা পড়ছে। আমি কিছু এক্সাম্পল বলবো, তোমরা একটু এই পদ্ধতির নামগুলো 1 মিনিটের জন্য দেখো, আমি তোমাদের সুযোগ দিচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা ওই হচ্ছে, স্যার দেখতে পাচ্ছি আমি না। একটু এক্সাম্পল বলি, তোমরা একটু খেয়াল করো এটা কোন পদ্ধতির মধ্যে পড়ে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। মিস্টার রহমান সাহেব একটি গবেষণা পদ্ধতি পরিচালনা করতে চাইলেন। তাকে বলা হলো যে কম সময়ে কম পরিশ্রমে 1000 লোকের মধ্যে থেকে মানে কম সময়ে একটা পরিশ্রম করতে বলা মানে গবেষণা করতে বলা হলো। তিনি 10,000 লোকজনের মধ্যে একটা গবেষণা পদ্ধতি চালানো হলো। তিনি 10,000 লোকের মধ্যে থেকে 200 লোককে নিয়ে তিনি গবেষণা পদ্ধতিটি চালালেন। আসলে তিনি কোন পদ্ধতিতে গবেষণা চালিয়েছিলেন? 10,000 লোকের মধ্যে থেকে মাত্র 200 লোককে নিয়ে তিনি গবেষণা করেছিলেন। কোন পদ্ধতিতে গবেষণা করেছিলেন বলতে পারবা? না পারলে হেল্প করবো, আমি তো বলছি, একটু আনসার দিতে চেষ্টা করো। বলা হয়েছে রহমান সাহেব স্যার 10,000 যেটা লোককে দেখা নিয়ে একটা যাচ্ছিল গবেষণা সেটাই করতে তো আছে। চেয়েছিলেন। শুনতে পাচ্ছ? জি স্যার। রহমান সাহেব 10,000 লোককে নিয়ে গবেষণা করতে চাইলেন, কিন্তু 10,000 লোককে নিয়ে তাকে আবার শর্ত দেওয়া হয়েছিল যে যাতে কম সময়ে কম পরিশ্রমে কম লোক নিয়োগ করেই গবেষণা করা যায়। তিনি 10,000 লোকের মধ্যে থেকে মাত্র 200 লোককে নিয়ে গবেষণা করলেন। মানে 10,000 লোকের উপরই গবেষণা করেন নাই, ওখান থেকে মাত্র 200 লোক নিয়ে গবেষণা করছেন। তার এই গবেষণা পদ্ধতির নাম কি? আমি যেটা বলেছি সেটা হচ্ছে এইটুকুর মধ্যে সেটা নাই। তোমাদের একটু আগেই বলেছিলাম নমুনা জরিপ পদ্ধতির নাম বললাম না? জি স্যার। জি স্যার। এই গবেষণা পদ্ধতির নাম হচ্ছে নমুনা জরিপ পদ্ধতি। যদি 10,000 লোকের মধ্যে 10,000 লোককেই নিত তাহলে হয়তো জরিপ পদ্ধতি। আর যদি 10,000 লোকের মধ্যে থেকে মানে অল্প কিছু লোক নিয়েছে 50, 100, 200, তাহলে এটা হবে হলো নমুনা জরিপ পদ্ধতি। বিষয়টা কি বুঝছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই পদ্ধতির কিছু সুবিধা আছে। সুবিধা কি? দেখো, লোক নিয়োগ দেওয়া লাগে কম,
যদি 10,000 লোকের মধ্যে থেকে 10,000 লোকই গবেষণা করতে হয়, যতগুলো লোক লাগবে ওখান থেকে 50 জনের উপর গবেষণা করা হলো, তাহলে কি এত লোক লাগবে? না স্যার। না স্যার। সময় কেমন লাগবে? বেশি লাগবে না কম লাগবে? কম। তারপরে হচ্ছে হ্যাঁ, সময় কম লাগবে। তারপরে পরিশ্রম কেমন হবে? বেশি লাগবে না কম লাগবে? পরিশ্রম কম লাগবে স্যার না? কম লাগবে স্যার। লাগবে। পরিশ্রম কম লাগবে, হ্যাঁ। তারপরে হচ্ছে খরচ কেমন লাগবে? ব্যয় কেমন হবে? এটাও কম হবে। কম হবে স্যার, খরচও কম হবে। হ্যাঁ, এই জন্যই মানে মাঝে মধ্যে তোমাদের ক্লুটা দেওয়াই থাকে যে অল্প ব্যয়ে, অল্প পরিশ্রমে, অল্প সময়ে যদি কোনো গবেষণা করা হয় তাহলে সেই গবেষণা পদ্ধতির নাম কি? তাহলে আমরা নিঃসন্দেহে এটা বলবো কি পদ্ধতি? নমুনা জরিপ। জরিপ পদ্ধতি। নমুনা জরিপ পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা জি এটা স্যার। অবশ্যই মনে রাখবো। হ্যাঁ আচ্ছা, যদি আরেকটা প্রশ্ন করা হয় যে মানে 1971 সালের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে একটা গবেষণা পদ্ধতি চালানো হলো, ওই মুক্তিযুদ্ধের উপর কোন ধরনের গবেষণা পদ্ধতি প্রযোজ্য হবে? ঐতিহাসিক। ঐতিহাসিক। ঐতিহাসিক পদ্ধতি, কারেক্ট। আচ্ছা, মিস্টার জামান সাহেব, তিনি মানে পাহাড়ি এলাকায় চা চাষ কিভাবে করতে হয় বা সেখানে মানে চা চাষিরা কিভাবে জীবনযাপন করে তা জানতে গিয়ে তিনি সিলেটের পাহাড়ি অঞ্চলে যেখানে মানে লোকজন চা চাষ করে তাদের সাথে জীবনযাপন করে তিনি অর্জন করলেন যে সেখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে। আসলে তার এই গবেষণা পদ্ধতি কোন পদ্ধতির মধ্যে পড়বে? তুলনামূলক। না, ওখানে যে থেকে তাদের সাথে জীবনযাপন দেখছে, তাহলে এটা অন্য দার্শনিক একটার হতে মধ্যে পারে হবে। স্যার। না, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। আর যদি এটা বলা হয় হ্যাঁ যে উপজাতি এবং বাঙালির জীবনধারা কিরকম তা একটু বোঝার জন্য একটি গবেষণা পদ্ধতি চালাও, মানে উপজাতি এবং বাঙালি এই দুটোর মধ্যে একটা গবেষণা পদ্ধতি চালাতে বলছে, তাহলে কোন পদ্ধতি হবে? তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি। মোটামুটি আমি আশা করছি যে তোমরা এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছো, ঠিক আছে? জি স্যার। ওকে, তো মানে আশা করছি তোমরা এগুলো পারবা। তাহলে সমাজবিজ্ঞানে ব্যবহৃত বৈজ্ঞানিক পদ্ধতিগুলো উল্লেখ করা হলো। আমরা এই সম্পর্কে আলোচনাও করেছি, তেমন কিছু আর লাগবে না। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমরা একটু করে দিতে পারি, সেটা হচ্ছে ইংরেজি মেথড শব্দটি যে শব্দ থেকে এসেছে, ইংরেজি মেথড শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ। মেথড শব্দটা এটা কিন্তু সোসিওলজি না যে সোসিয়াস এবং লগোস এরকম কিছু না। ইংরেজি কোন শব্দ থেকে এসেছে? দেখো, একটা হলো মিথ, এমইটি, মিট আই, এটা হচ্ছে ল্যাথড, মিট, তার সাথে হচ্ছে থট, মেটা, লগোস। এখানে দেওয়া আছে, অপশনগুলো দেখতে পাইছো? আচ্ছা, আনসারটা যদি তোমরা একটু দেখে নাও তাহলে মনে হয় ভালো হয়। এন নাম্বার। দেখো, মেটা লগোস, মিট অ্যাট লগস, মেটা লগোস এই শব্দ থেকে এসেছে মেথড শব্দটা। একটু এটা তোমরা মনে রাখবা, একটু ব্যতিক্রম কোশ্চেন ওই চ্যাপ্টার থেকে মনে থাকবে তো। এটা প্রশ্নটা পরীক্ষাতে আসে, তাই এটাকে আলাদা করে দেখা। আশা করছি সবাই পারবা, কি বলো?